দর্শক আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। অস্ত্র মামলার দুটি ধারায় শাস্তির গাড়ি চালক মালেকের 15 বছর করে কারাদণ্ড, একই সাথে কার্যকর জানলেন পিপি। তার কাছে আর্মস পাওয়া গেছে এবং তার কাছে ম্যাগজিন সহ 5 রাউন্ড গুলি পাওয়া গেছে। এই দুইটি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডে আস্থার সংকটে ই কমার্স খাত, বিনিয়োগকারী পাওয়া নিয়ে শঙ্কা, বেপরোয়া ডিসকাউন্ট মডেল বন্ধের দাবি। আন্তর্জাতিক মান বজায় রাখতে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে বিলম্ব, 6টি প্রতিষ্ঠানের বিষয়ে আমিরাতের মানসম্মতি পেলেই কাজ শুরু। একটা ব্যবস্থাপনা তৈরি করি, আর এটা যদি স্বীকৃত না হয় তাহলে তো এটা গ্রহণযোগ্যতা পাবে না, এবং তারা ওই যাত্রীরা যে ফিরে আসতে হবে, ভোগান্তি আরো বেড়ে যাবে। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভ্যর্থনা। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠনের সহযোগিতায় ইয়াবা কারবারে জড়াচ্ছে রোহিঙ্গারা, বাংলাদেশের জন্য বড় হুমকি বলছেন বিশ্লেষকরা। কাটানে আন্তর্জাতিক রুটের জাহাজ সংকট, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে গার্মেন্টস মালিকরা। আনবিলিভেবল ভাবে বেড়ে গেছে, $৩,০০০ ফ্রেট $১৫,০০০ হয়ে গেছে। এখন আমাদের বায়ারদের থেকে অর্ডার নেওয়ার সময় ওরা কিন্তু প্রাইসকে একটু কমিয়ে দিচ্ছে। নেতৃত্বে থাকলে ঘোষণা দিয়ে 2023 বিশ্বকাপ জিততে চান তামিম ইকবাল, বললেন এখনো অনেক কিছু দেয়ার আছে ক্রিকেটে। In 2023, I want to go into the World Cup announcing that I have come here to win the cup. দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। অস্ত্র মামলার দুটি ধারায় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্তকৃত গাড়ি চালক আব্দুল মালেককে 15 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 4-এর বিচারক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মালেকের মোট সাজা 30 হলেও সাজা দুটি একই সঙ্গে কার্যকর হবে। সে হিসেবে 15 বছর কারাভোগ করতে হবে মালেককে। এর আগে সকালে আদালতে হাজির করা হয় আব্দুল মালেককে। গেল বছরের 20 সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেককে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। র্যাব জানিয়েছে, নিয়োগ, বদলি, কমিশন বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মালেক। চলতি বছরের 11 জানুয়ারি তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দেয় র্যাব। 13 সেপ্টেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। যেহেতু তার কাছে আর্মস পাওয়া গেছে এবং তার কাছে ম্যাগজিন সহ 5 রাউন্ড গুলি পাওয়া গেছে, এই দুইটি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথেই চলবে। জব্দ তালিকার মধ্যে উল্লেখ করা নাই যে কে হাত দিয়ে অস্ত্রটা তুলেছে এবং মালিক সাহেব ওনার দেখানোর মতো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, এই তথ্যটুকু পর্যন্ত নাই। আমরা বিলিভ করি যে উচ্চ আদালতে গেলে আমরা সার্টেনিটির প্রতিকার পাবো। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। দর্শক, এ বিষয়ে আরো জানতে চাই। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। শাকিল, রায়ের বিষয়ে আর কি ধরনের তথ্য আপনার কাছে রয়েছে? কোনো ধরনের প্রতিক্রিয়া আপনি আরো জানতে পেরেছেন কিনা? স্বাস্থ্যের গাড়ি চালক আব্দুল মালেকের বিরুদ্ধে অস্ত্র আইনে যে মামলাটি করা হয়েছিল তার দুটি ধারায় আদালত আজকে আব্দুল মালেককে সাজা দিয়েছেন। দুটি ধারার মধ্যে প্রথম ধারাটি অস্ত্র উদ্ধারের, সেটি 19-এর এ। সেই অস্ত্র উদ্ধারের ধারায় তাকে 15 বছরের সাজা দেওয়া হয়েছে। আর পাশাপাশি আরেকটি ধারা ছিল যেটি গোলা বারুদ এবং গুলি উদ্ধারের, সেটি 19-এর এফ। সেই ধারায় তাকে আরও 15 বছরের সাজা দেওয়া হয়েছে। তবে যেহেতু একই মামলার দুটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে 15 বছর করে, সেক্ষেত্রে তাকে মোট 15 বছর সাজা খাটতে হবে, এমনটা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল আবু।
তিনি আরও বলছিলেন যে এই মামলায় মোট রাষ্ট্রপক্ষের 13 জন যে সাক্ষী এবং যে জব্দ তালিকা, সেই জব্দ তালিকা এবং 13 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে এই মামলাটি নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি আদালত আজকে মালিকের বিরুদ্ধে যে রায়টি ঘোষণা করেছেন সেই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। পাশাপাশি আসামি পক্ষের আইনজীবী শাহিনুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে র্যাব অভিযানকালে যে জব্দ তালিকা উদ্ধারের তালিকা তৈরি করেছে সেই তালিকা তারা আসামিকে নিচে আটকে রাখার পর যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা শুধুমাত্র আসামির সই নেওয়া হয়েছে এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে সেগুলো পুরোপুরি তারা অস্বীকার করছেন এবং পাশাপাশি তারা বলছেন যে 13 জন সাক্ষীর সাক্ষ্য আদালতে নেওয়া হয়েছে, এদের সাক্ষী আসলে এই মামলাটি প্রমাণ হয় না, এ কারণে তারা উচ্চ আদালতে যাবেন এই মামলার বিপক্ষে। এবং পাশাপাশি কথা বলছিলাম যে স্বাস্থ্যের গাড়ি চালক আব্দুল মালিকের পরিবারের বেশ কয়েকজন সদস্য এসেছিলেন, তারা এই মামলায় সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে আব্দুল মালিককে এই মামলা আসলে ফাঁসানো হয়েছে, এই মামলাটি নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে তারা উচ্চ আদালতে যাবে। রেজা, ধন্যবাদ শাকিল আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ডে হোঁচট খেতে বসেছে পুরো ই কমার্স খাত। দেশি বিদেশি বিনিয়োগকারী পাওয়া নিয়ে শঙ্কায় এই শিল্পের 700-র বেশি উদ্যোক্তা। ক্রেতার আস্থা ফিরিয়ে আনতে বেপরোয়া ডিসকাউন্ট মডেল বন্ধের দাবি তাদের। মাসুদুজ্জামান রবিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর মাঝে যে কয়েকটি খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে তার মধ্যে ই কমার্স একটি। বছরের ব্যবধানে এ খাতে লেনদেন বেড়েছে 7,000 কোটি টাকারও বেশি। কিন্তু এমন সম্ভাবনাময় খাত এখন হোঁচট খেতে বসেছে। গুটি কয়েক প্রতিষ্ঠানের অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ড উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়াচ্ছে। আমাদের ইয়াং জেনারেশন নতুন একটা সেক্টরে তাদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা জীবন শুরু করার একটা আশার বাণী পায়। সো এখানে একটা ধাক্কা খেলো, তবে আমি মনে করি এখান থেকে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো। গত 5-10 বছরে যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল বাংলাদেশে, যে চাকরি না করে ব্যবসা করার একটা চেষ্টা, সেই চেষ্টাটাতে কিন্তু ব্যাপক একটা ধস নামলো। রাতারাতি $1 মিলিয়ন $1 বিলিয়ন কোম্পানি করার ইচ্ছা, আমি কালকে বড় বড় ইনভেস্টর নিয়ে আসবো, অ্যামাজনকে নিয়ে আসবো, এই চিন্তাভাবনাগুলো থেকে আমাদের দূর হওয়া দরকার। চলতি বছরে দেশের ই কমার্সে 800 কোটি টাকার বেশি বিদেশি বিনিয়োগ এসেছে। উদ্যোক্তারা মনে করেন ই ভ্যালি সহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম উঠে আসায় বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পৌঁছেছে। তাই নতুন করে বিনিয়োগ পাওয়াটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ইস্যুর কারণে কিন্তু মান্থ টু মান্থ গ্রোথটা ড্রপ করার সম্ভাবনা থাকে, যেহেতু একটা কাস্টমারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আর ইনভেস্টরের উদ্বেগের জায়গা, সবচেয়ে বড় জায়গাটা সেটা হচ্ছে কাস্টমার ড্রপ করবে কিনা, কারণ মার্কেটটা কিন্তু অনেক প্রমিজিং। এটা $1 বিলিয়ন মার্কেট, এটা কিন্তু এখানেই থেমে যাবে না। বাট এই মার্কেটের যে অপরচুনিটিটা আছে সেটা যেন নষ্ট না হয়, আমার মনে হয় যে গভর্নমেন্ট যেমন রুলস রেগুলেশন করেছে, পাশাপাশি এখন প্রণোদনাটা বাড়াতে হবে। গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে তদারকি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বেপরোয়া ডিসকাউন্ট মডেল নয়, বরং প্রতিযোগিতামূলক বাজার তৈরির তাগিদ দিচ্ছেন তারা। বাংলাদেশে আইন আছে, প্রতিযোগিতা আইন। প্রতিযোগিতা আইনের 8-1 ক-তে বলা আছে যে যে সকল প্রতিষ্ঠানসমূহ এরকম প্রতিযোগিতামূলক, যেমন এক একটা কোম্পানি বিভিন্ন ধরনের অফার দিচ্ছে, এগুলোকে কন্ট্রোল করার জন্য আইনটা প্রয়োগ করা হবে। এই ডিসকাউন্টের যে অফার, এগুলো বন্ধ করতে হবে। একচেটিয়া বাজার ভেঙে এ খাতে প্রতিযোগিতা তৈরির জন্য পদক্ষেপ নিতে চায় প্রতিযোগিতা কমিশন। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি প্রতিযোগিতা বিরোধী কোনো কর্মকাণ্ড করে এই প্ল্যাটফর্মে, ডিজিটাল মার্কেটে, তাহলে অবশ্যই আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। আমাদের আইনেই আছে ক্ষমতা দেওয়া যে আমরা কিন্তু যদি প্রতিযোগিতা বিরোধী কোনো কাজ করে তাহলে সোমোটো স্বপ্রণোদিত হয়েই কিন্তু আমরা মামলা করতে পারি। বর্তমানে ই কমার্সের বাজার 20,000 কোটি টাকার বেশি, আর নিবন্ধনকারী প্রতিষ্ঠান আছে 750। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশের ই কমার্স ব্যবসাকে তদারকি করার জন্য একটি ই কমার্স রেগুলেটরি অথরিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাঁধন সোমবার এই রিটটি করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ও ইক্যাবকে এই রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানিয়েছে রিটকারী আইনজীবী। ই কমার্স ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয়েছে রিট আবেদনে। একই সঙ্গে একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। জানতে চাচ্ছিল যে ই কমার্স এই রেগুলেটরি অথরিটির ক্ষেত্রে কোনো বিধান বা কোনো আইন কি আছে,
তো আমি তখন কোর্টকে বলেছি যে ডিজিটাল কমার্স নীতিমালা 2018 যে আইনটা আছে এখানে কতগুলো অনুচ্ছেদ দেয়া আছে এই তদারকি করার ক্ষেত্রে, মনিটর করার ক্ষেত্রে, ডিজিটাল কমার্স নীতিমালাতে যে ই কমার্স বিজনেসটাকে রেগুলেট করার জন্য, তো সেই আইনটার কথা আমি সেখানে উল্লেখ করে ধরেছি। আন্তর্জাতিক মান নিশ্চিত করতেই বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জানান, বিমানবন্দরে করোনা টেস্টের ল্যাবের জন্য 6টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জমা দিয়েছে, তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। সেই দেশ থেকে অনুমতি পেলেই ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। বিমানবন্দরে বহুতল কার পার্কিং ভবন নিরাপদ, ল্যাব স্থাপনে কোনো ঝুঁকি নেই। আরব আমিরাতের যাত্রীদের করোনা টেস্টের ফি একই হবে। যদিও কোনো যাত্রী ভুল রিপোর্টের কারণে বিদেশ থেকে ফিরে আসে, তাহলে ওই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা সহ শাস্তি দেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। আমরা আশা করছি আজকের ভেতরে একটা রেসপন্স পাবো, কারণ আমরা যদি একটা ব্যবস্থাপনা তৈরি করি আর এটা যদি স্বীকৃত না হয় তাহলে তো এটা গ্রহণযোগ্যতা পাবে না, এবং তারা ওই যাত্রীরা যে ফিরে আসতে হবে, ভোগান্তি আরও বেড়ে যাবে। সেই জন্য একটু সময় লাগছে। তবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্থানটা আমরা নির্বাচিত করেছি, ওই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওইখানে ওটাকে আমরা তৈরি করার কাজ হাতে নিয়েছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রবাব ফাতিমা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের শত শত কর্মী। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করবেন তিনি। এছাড়াও বিশ্ব নেতাদের সাথে গোল টেবিল সভা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বৈঠক সহ নানা কর্মসূচি রয়েছে সফরসূচিতে। ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনাকে উষ্ণ সম্বর্ধনার মাধ্যমে আমরা বরণ করে নিই। আজকে নিউ ইয়র্ক সিটিতে আজকে বইছে সে আনন্দের মেলা। হাজার হাজার নেতা কর্মী তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে সমাবেত হয়েছে। আপনারা দেখতে পাবেন এই টিভিতে কত লোক তাকে মহামারীর ভিতরেও তাকে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠনের সহযোগিতায় ইয়াবার কারবারে সরাসরি জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। একে বাংলাদেশের জন্য বড় হুমকি মনে করছেন বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সীমান্ত ঘেঁষা ক্যাম্পের কারণে তাদের ধরা কঠিন হয়ে পড়ছে। তবে এরই মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে অন্তত ৩০ জন রোহিঙ্গা। ইয়াবা পাচার নিয়ে রিয়াজ রায়হানের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদি মিরাজ। বান্দরবানের ঘুমধুম সীমান্ত, এখান থেকে উখিয়ার অন্তত ৩টি রোহিঙ্গা ক্যাম্পের দূরত্ব হাঁটা পথে কয়েক মিনিট মাত্র। আর তমরু সীমান্তের শূন্য রেখায় আছে রোহিঙ্গা ক্যাম্প। সীমান্তের এমন সুযোগকেই ইয়াবা পাচারের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে রোহিঙ্গারা। আগে বাহকের কাজ করলেও গেল ১ বছরে ইয়াবার চালান সহ ধরা পড়া রোহিঙ্গাদের অর্ধেকের বেশি সরাসরি পাচারের সঙ্গে জড়িত বলে জানান কর্মকর্তারা। উখিয়া এবং নাখুংছড়ি এই সীমান্ত এলাকায়, কক্সবাজারের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে ধরনের ইয়াবা চালানগুলো ধরা পড়ছে তার বেশিরভাগেরই ক্যারিয়ার রোহিঙ্গা। অনেক ব্যবসায়ীও রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক গড়ে উঠেছে, যারা টাকা ইনভেস্ট করছে এবং গত ২-২.৫ বছর ধরে ৩ বছর ধরে এই এলাকায় থাকার কারণে এই এলাকাটাও তারা চিনে ফেলেছে, বিভিন্ন জায়গার রাস্তাগুলো। খোঁজ নিয়ে জানা গেছে ইয়াবা ব্যবসায়ের একক নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠছে রোহিঙ্গা নেতারা। এজন্য ক্যাম্প ভিত্তিক গড়ে উঠেছে আলাদা সিন্ডিকেট। কুতুপালংয়ে আছে মুন্না, মহিবুল্লাহ, নজরুল সিন্ডিকেট। বালুখালী ক্যাম্পের দায়িত্বে জাফর, জাকির এবং জালাল। এছাড়া পালংখালীতে নজিবুল্লাহর নেতৃত্বে আছে প্রায় ১৫ থেকে ২০ জনের বাহিনী। আর টেকনাফ অঞ্চলে পুরনোদের মধ্যে সাবেক সংসদ সদস্যের ২ ভাই সহ তালিকাভুক্ত শীর্ষ অন্তত ১০ ইয়াবা গডফাদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে রোহিঙ্গা নেতাদের। এদের দলে যোগ দিতে অস্বীকৃতি জানালে সাধারণ রোহিঙ্গাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। উল্টো তাদেরকে ইয়াবা ব্যবসায়ী বলে তছনছ করা হয় বসতঘর। দিনকে দিন রোহিঙ্গাদের ইয়াবা ব্যবসায় জড়িত হওয়া এই অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার বড় কারণ বলে মনে করেন তারা। বর্ডার ক্রস করে তো তারা বিজিবি চোখ ফাঁকি দিয়ে যখন বর্ডারের ভিতরে যায়, রোহিঙ্গা ক্যাম্পে যখন ঢুকায় ফেলে জিনিসগুলা, তখন দেখা যাচ্ছে যে তাদের সাথে বিভিন্ন যাদের ডিমান্ড আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এই জিনিসগুলো ডিমান্ড করে এবং বিভিন্ন পন্থায় অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কক্সবাজার, টেকনাফে চলে আসতেছে।
তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় আরাকানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে রোহিঙ্গা ইয়াবা পাচারকারীদের সখ্যতা। এর মাধ্যমে সংকট আরো ঘনীভূত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমাদের পপুলেশনকে ভালনারেবল করে তো এমন কোনো পলিসি তো এখানে তৈরি হতে পারে না বা পার্সু করা যেতে পারে না, বরং সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টকে আরাকান আর্মির যে এইসব ট্রেডের সাথে যদি কোনো কানেকশন থাকে সেগুলির প্রতি একটা কড়া নজর রাখতে হবে, যাতে এই সোর্স থেকে কোনো মানি জেনারেশন, আলটিমেটলি এটার বড় এফেক্ট হবে বাংলাদেশের সমাজ। মিয়ানমারে বাস্তুচ্যুত এই নাগরিকদের জীবন ধারণের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবুও এখনও বাংলাদেশ মিয়ানমার দুই দেশেই অবাধে যাতায়াত করছে অনেক রোহিঙ্গা জনগোষ্ঠী। তাই ইয়াবার যদি পাচার রোধ করতে হয় তাহলে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন তাদের যে অবাধে এখনও যাতায়াত সেটি কঠোরভাবে নজরদারিতে আনা প্রয়োজন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। বিচ্ছিন্ন সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে 160টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভার ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় 2 জন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আধ ঘন্টার সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত অন্তত 22 জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আবুল কালাম। এ ঘটনায় কিছু সময় ভোট বন্ধ থাকে। এদিকে কুতুবদিয়া উপজেলার বড় ঘোপ ইউনিয়নের সংঘর্ষে মারা গেছেন নৌকা প্রতীকের এজেন্ট আব্দুল হালিম। যদিও সকালের পরিবেশ ছিল একেবারে ভিন্ন, বৃষ্টি মাথায় নিয়ে এই কেন্দ্রে আসতে শুরু করেছিলেন ভোটাররা। এ পর্বে 11টি ইউনিয়নে ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। পরিবেশটা অনেক সুন্দর, তো প্রার্থী তো অনেকজন, তো আমার পছন্দ যে 3জন প্রার্থী, আমি তাকে ভোট দিচ্ছি। লাইফে প্রথম ভোট দেওয়ার জন্য আসছি, নতুন তাই অনেক দীর্ঘ কোন বৃষ্টি মেয়েদে অপেক্ষা করে ভোট দেওয়ার জন্য আসছি। দেখি সুষ্ঠুভাবে ভোট কি দিতে পারি কি। আল্লাহ দিলে মেম্বার বানামু, মেম্বার আঙ্গরে সহযোগিতা করবে আর কি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কক্সবাজারের থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, 2টি কেন্দ্রে সংঘর্ষের সূত্রপাত ও নিহতের পরিচয় সম্পর্কে কি জানতে পেরেছেন আপনি? সকাল থেকে কিন্তু কক্সবাজারের 2টি পৌরসভা এবং 14টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন শুরু হলেও কিছু সময় পরে কিন্তু হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশখালীতে যেটা ঘটেছে, আমরা যেটা জেনেছি, মহেশখালীতে নৌকা এবং বিদ্রোহী প্রার্থী তারা 2 কুতুবজুম ইউনিয়নের ঘটনা এটা। সেখানে বিদ্রোহী প্রার্থী এবং নৌকার সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাহিরে কথা কাটাকাটি এবং এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 2টি কেন্দ্র প্রায় 1.5 ঘন্টার মতো বন্ধ থাকে। এই সংঘর্ষে এই আবুল কালাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর এই সময় ঘণ্টাখানেক ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে কিন্তু ভোট গ্রহণ এখন চলছে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। আর অপরদিকে কুতুবদিয়ার ভরগুপ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্রে একজন নৌকার এজেন্ট হামলায় নিহত হয়েছেন। এছাড়াও আপনার টেকনাফের হোয়াইকং ইউনিয়নের 2টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে প্রায় 2.5 ঘন্টার মতো। এখানে 2টি কেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। সেখানে রিটার্নিং অফিসার কেন্দ্র পরিদর্শন করেছেন, তিনি জানিয়েছেন এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত ভোট গ্রহণ 2টি কেন্দ্রে বন্ধ রয়েছে। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, ইতিমধ্যে খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের সহকর্মী কনক রহমান। কনক, বেলা গড়িয়ে এখন তো দুপুর চলছে, ভোট গ্রহণের উপস্থিতি আপনি দেখছেন, ভোটারদের উপস্থিতি এখন কেমন দেখছেন মূলত? আমি আছি খুলনার কয়লা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের পাতাখালী কেন্দ্রে। যদি একটু আপনাকে চিত্রটা দেখাতে চাই যে এই যে কেন্দ্রটিতে আমি দাঁড়িয়েছি, এটি এই দক্ষিণ বেতকাশী ইউনিয়নের মোট 9টি কেন্দ্র, তার মধ্যে 6টি কেন্দ্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তার মধ্যে এইটা একটি। এবং সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম মনে হলেও বেলা গড়ার সাথে সাথে পুরুষ নারী ভোটারদের কিন্তু লম্বা লাইন এবং সারিবদ্ধভাবে তাদের
উপস্থিতি দেখতে পাচ্ছি, যদিও লম্বা লাইন এবং সারিবদ্ধভাবে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। যদিও এখনো ঝুঁকিপূর্ণ এলাকায় বা কেন্দ্র হিসাবে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সংঘাত বা নির্বাচন কেন্দ্র কোনো সংঘর্ষের খবর আমরা পাইনি। তবে এখন কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল, আবারও বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। বৃষ্টি যদি শুরু হয়ে যায় রবিন, তাহলে এইসব ভোটাররা আসলে দিক বিদিক ছোটাছুটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এছাড়া অন্যান্য কেন্দ্রে আমরা সকাল থেকে ঘুরেছি, এগুলো একেবারেই সুন্দরবনের সুন্দর রেজা, একদম আমি সুন্দরবনের কোল ঘেঁষে একেবারে এই কেন্দ্রগুলো রয়েছে। সুতরাং এগুলোকে খুবই ভার্নাবল একটি কেন্দ্র এবং এই কারণে এখানে পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা কিন্তু সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু চাপা একটা উত্তেজনা বিরাজ করছে। ধন্যবাদ কনক আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। লকডাউন ও ঈদের বন্ধের কারণে চলতি বছর এডিস মশার বংশবিস্তার বেশি হয়েছে, ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে সচিবালয়ে বিএসআরএফ এর সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ডেঙ্গুতে কিছু মানুষ মারা গেছে, এটা দুঃখজনক, তবে অন্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। মন্ত্রী বলেন, বারবার সচেতন ও অভিযানের পরও যারা এডিস মশা নিধনে ব্যবস্থা নিচ্ছে না তারা অপরাধ করছে। এডিস মশার বংশবিস্তার রোধে সবার আশপাশে পরিষ্কার রাখার আহ্বানও জানান তাজুল ইসলাম। বলেন, জেলা পরিষদ ও পৌরসভার আইন পরিবর্তনে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, পৌরসভার ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রকল্প নেওয়া হচ্ছে, এতে অপচয় কমবে। লকডাউন এবং ঈদের বন্ধ একসাথে হওয়াতে কি হয়েছে, মানুষ বাড়িঘর তালা বেঁধে বাড়িতে চলে গেছে। এখানে যে জমা পানি ছিল এবং অনেক বাড়িঘর তালা বন্ধ ছিল, সে সমস্ত জমা পানিতে এডিস মশা জন্ম হয়েছে, যার জন্য এবার কিন্তু গতবারের তুলনায় অনেক বেশি। কয়েক দফায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে চলতি বছর নেত্রকোনার হাওর অঞ্চলে শাকসবজির আবাদ করা যায়নি, তাই বিকল্প পদ্ধতিতে শুরু হয়েছে শাকসবজির আবাদ। বিকেলে ভাসমান পদ্ধতিতে শসা, লাউ, টমেটো, ঢেঁড়স সহ বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন হয়েছে। অভিনব এ পদ্ধতিতে কম খরচে ভালো ফলন হওয়ায় খুশি চাষিরাও। পাশাপাশি বর্ষা মৌসুমে এ সবজি আবাদে নেত্রকোনা সহ আশপাশের এলাকায় মিটছে চাহিদা। নেত্রকোনা জেলার পূর্বধলার কোমা বিল একসময় ভরে থাকত কচুরিপানায়, এখন সেখানে ভাসমান পদ্ধতিতে শাকসবজির আবাদ হচ্ছে। স্থানীয় কৃষকেরা এই পদ্ধতিতে আবাদ করেছে উচ্চ ফলনশীল সুন্দরী জাতের লাউ, শসা সহ অন্যান্য সবজি। অসময়ে উৎপাদিত এসব লাউ এবং চাল কুমড়া 50 থেকে 80 টাকা দরে, টমেটো কেজি প্রতি 100 থেকে 120 টাকায় বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। ফলনটা বেশি, রাসায়নিক সার আমার তেমন দিতে হয় না, সামান্য কিছু ছত্রাকনাশক আমাদের প্রয়োগ করতে হয়। ফলন আছে এই জাতিলা প্রায় আমার 1 লাখ টাকার মতো বিক্রি আসবে। পানিতে কচুরিপানা দল করে ফেরা বেটা করে, তারপরে এটার মধ্যে আমরা ফসল চাষ করি, এতে বিপুল লাভ হয়। ভাসমান পদ্ধতিতে সার, কীটনাশক সহ বাড়তি খরচ না থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। তবে যোগাযোগ ব্যবস্থা সহ হিমাগার স্থাপনের দাবি তাদের। 4টা টেমন্টো 5টা টেমন্টো নিয়ে 1 কেজি হয়ে যায়, 5টা টেমন্টো, আর এটি তো 7 জায়গায় বেশি, টানাতে থেকে 7 বেশি। হিমাগার থাকতো এটা হতো একটা বিশাল ব্যাপার, এখানকার ফসলটা আমরা সংরক্ষণ করতে পারতাম। ফসলটা সঠিক জায়গায় বিক্রি করতে পারতেছি না, শুধু রাস্তার কারণে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ওই এলাকায় ভাসমান পদ্ধতিতে লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা সহ বিভিন্ন শাকসবজি আবাদে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। অসময়ে সবজি চাষে কয়েক গুণ লাভে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, প্রযুক্তিগতভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি। ভাসমান পদ্ধতিতে অসময়ে শাকসবজির চাষাবাদ হাওড়াঞ্চল সহ দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে দিলে একদিকে যেমন মিটবে চাহিদা, অন্যদিকে ফিরে আসবে কৃষকদের সচ্ছলতা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। আন্তর্জাতিক রুটে জাহাজ সংকট কাটেনি এখনো, ফলে আমদানি রফতানি পণ্য পরিবহনে মিলছে না পর্যাপ্ত জাহাজ। বিশ্বের বিভিন্ন বন্দরে দীর্ঘ সময় আটকে থাকছে পণ্য, এতে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত বিপাকে রয়েছে। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির কারণে এ পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। জাহাজীকরণের জন্য চট্টগ্রামের 19টি বেসরকারি কন্টেইনার ডিপোতে বর্তমানে অপেক্ষায় রয়েছে কন্টেইনার পণ্য বোঝাই প্রায় 8000-এর বেশি কন্টেইনার।
শিপিং এজেন্টের তথ্য মতে 3টি ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর, পোর্ট কেলাং এবং কলম্বোতে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী কন্টেইনারের এই সংখ্যা প্রায় 20,000-এর মতো। মূলত মেইন লাইনে চলাচলকারী মাদার ভেসেলের সংকটের কারণে তৈরি হচ্ছে এই পরিস্থিতি। ওরা এখন মাদারগুলো অনেক রুট তারা ওমিট করতেছে ট্রানজিটকে কমাবার জন্য। আমি যদি বছরে 10টা ট্রিপ দিলে এখন যদি সেটা 5টা ট্রিপে হয়ে যায়, তাহলে 5টা ট্রিপের মাদারের স্পেসটা আমার কমে গেল। তাহলে সে আমি চাইলেও কিন্তু কন্টেইনার সে নিতে পারতেছে না। এইটার কারণে এটা কোথার থেকে আসলো? ব্যাকলগ থেকে। জাহাজ সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাত। ইউএসএ বা ইউরোপ এই বাউন্ডগুলোতে কন্টেইনার বুকিং নিয়ে ওখানেই যাচ্ছে, যার কারণে বাংলাদেশ থেকে তারা নেওয়ার ব্যাপারে ফ্রেইটের যেহেতু একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে, তারা এই পাশে যদি কন্টেইনারটা পাঠায় তারা বেশি লাভবান হচ্ছে রেদার দেন বাংলাদেশ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউরোপের বাজার আবার পুরোদমে খোলার পরেই এই সংকটের শুরু। বেশিরভাগ জাহাজ চলছে ওই রুট দিয়ে। যেহেতু ফ্রেট আনবিলিভেবল ভাবে বেড়ে গেছে, $3,000 ফ্রেট $15,000 হয়ে গেছে, $16,000, $18,000 হয়ে গেছে। এখন আমাদের বায়ারদের থেকে অর্ডার নেওয়ার সময় ওরা কিন্তু প্রাইসকে একটু কমিয়ে দিচ্ছে। তবে জাহাজ সংকট থাকলেও বেসরকারি আইসিডিগুলোর হিসাব বলছে চলতি অর্থবছরে বেড়েছে রপ্তানির ভলিউম। 2020-21 অর্থবছরে জাহাজীকরণ করা হয়েছে 6,55,000 টিউস কন্টেইনার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। নেতৃত্বে থাকলে ঘোষণা দিয়ে 2023 বিশ্বকাপ শিরোপা জিততে চান তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অনেক কিছু দেয়ার আছে বলেও মন্তব্য করেছেন তামিম। সবাই মনে রাখবে এমন কিছু করেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। টি-20 বিশ্বকাপ খেলছেন না, নিজেই সরে দাঁড়িয়েছেন। খেলতে যাবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। সে উদ্দেশ্যেই ইনজুরি কাটিয়ে 2 মাস পরে ফিরেছেন অনুশীলনে। ফিরেই তেতে উঠেছেন, তাতিয়েছেন মিরপুরের মাঠকেও। পেস কিংবা স্পিনে ধারালো ছুরির মতো চালিয়েছেন ব্যাট। ঠিক তেমনিভাবেই মুখে ফুটিয়েছেন কথার ফুলঝুরি। 2023 বিশ্বকাপ জয়ের কথা যে তামিমের মুখ থেকেই এসেছে। প্রতিটি বিশ্বকাপের আগে অধিনায়করা বলেন ভালো করতে চাই বা সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই, কিন্তু আমি যদি 2023 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকি তাহলে ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাব যে শিরোপা জিততে এসেছি। অনেক বছর ধরেই জাতীয় দলে একসাথে আছেন তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক। আরও হয়তো খেলবেন কয়েক বছর। তবে ব্যাট প্যাট তুলে রাখার আগে গোধূলি লগ্ন রাঙাতে চান দেশের মানুষের জন্য। আমি মনে করি 2023 বিশ্বকাপ আমাদের দারুণ সুযোগ। আমরা সবাই কেরিয়ারের গোধূলি লগ্নে আছি, হয়তো 3, 4 বা 5 বছর হাতে আছে। কাজেই মনে রাখার মতো কিছু করতে চাই। আমাদের 4 জনের অভিজ্ঞতা আর তরুণদের মিলিয়ে অবশ্যই সুযোগ আছে। বড় দলগুলোর বিপক্ষে জয় আছে, ঝুড়িতে আছে সিরিজ জয়ও। দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় ট্রফিও আছে বাংলাদেশের শোকেসে। নেই আইসিসি ইভেন্টের কোনো ট্রফি। তাই তো আন্তর্জাতিক অঙ্গনে এখনো দেয়ার আছে অনেক কিছু, এমনটাই বলছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের পাওয়ার বাকি আছে অনেক কিছু। আমার এখন 32-33, আরও বছর 5 আছে ভালোভাবেই। ওয়ানডে দলের নেতৃত্বে আছি। আমি, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ আমরা অনেক বছর ধরে খেলছি, কিন্তু আইসিসি ইভেন্টে কিছু জেতা হয়নি। বিশ্বকাপ বড় আসর, নিজেদের প্রমাণের বড় মঞ্চ। সেখানে ভালো করার উদ্দেশ্যেই খেলতে যায় প্রতিটি দল। তবে সরাসরি ট্রফি নিয়ে ফেরার ঘোষণা তামিমের মুখ থেকে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। আজ শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2020-21 মৌসুমের খেলা, যেখানে বিকেল 4টায় চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে আবাহনী। লিগ শিরোপা আগেই নিশ্চিত করা কিংসের সামনে এখন হাতছানি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডে ভাগ বসিয়ে আসর শেষ করা। এর আগে 2009-10 মৌসুমে রেকর্ড 67 পয়েন্ট নিয়ে আসর শেষ করেছিল আবাহনী লিমিটেড। শেষ ম্যাচে এই আবাহনীকে হারাতে পারলেই তাদের সমান 67 পয়েন্ট নিয়ে এবার লিগ শেষ করবে কিংস। এদিকে আজ ম্যাচ শেষেই লিগ চ্যাম্পিয়নদের হাতে শিরোপা তুলে দেবে পেশাদার লিগ কমিটি। হকির দলবদল শুরু হলেও প্রথম দিনই মোহামেডান মেরিনার মামলা নাটক ছিল আলোচনায়। এবার মেরিনার্স ক্লাবের 4 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে মোহামেডান। যদিও 5 দিনের এই দল বদলের প্রথম দিনেই অংশ নিয়েছে আবাহনীর মতো দল।
মোহামেডান মেরিনার্সের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি শেষ পর্যন্ত গড়াতে যাচ্ছে আদালতে। মেরিনার্স ক্লাবের 4 কর্মকর্তার বিরুদ্ধে বিনা অনুমতিতে ক্লাবে প্রবেশ ও ভাঙচুরের মামলা দিয়েছে মোহামেডান। সেই সাথে দলবদলের প্রথম দিন ফেডারেশনে না এসে গণমাধ্যমকে এড়াতে তারা দলবদল সেরেছে বাইরে থেকে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবশ্য জানিয়েছেন তা নিয়মের মধ্যেই আছে। বাইলজে যা আছে সেই অনুযায়ী করছি। কেউ যদি ইচ্ছা করে কোনো প্লেয়ার যদি আসতে না পারে, সে কমিশন চাইতে পারে, সেটার একটা ফি আছে, ফি নির্ধারণ করা আছে। আমরা ওই ফি যদি জমা দেয় তাহলে ওই ফি অনুযায়ী আমরা তাকে কমিশনে পাঠাবো, আমাদের লোক যাবে, লোক গিয়ে তাকে কমিশনে দলবদল করবো। তবে দলবদলের দিনটি উৎসব মুখর করে রেখেছে আবাহনী। দীর্ঘদিন পর স্বস্তিতে খেলোয়াড়রা। আমাদের ফেডারেশন, আমাদের অভিভাবকরা যে আমাদের জন্য একটা এত বড় একটা লিগের সুযোগ করে দিছে, তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। প্লেয়ারদের একটাই আয়ের রাস্তা এই লিগ, ঢাকা লিগটা খুব ভালো পরিবেশে, সুন্দর একটা পরিবেশে দলবদল হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ, এবং সেই পরিবেশটা লিগ শেষ হওয়া পর্যন্ত থাকবে আমি আশা রাখি। আর ফেডারেশনের সিনিয়র সহসভাপতির চাওয়া সুন্দর একটি আয়োজন দিয়ে আবারও হকির নীল টার্ফ গরম করা। মাননীয় প্রধানমন্ত্রী প্রিমিয়ার ডিভিশন দলবদলটা করার জন্য 1 কোটি টাকা অনুদান দিয়েছেন এবং এই টাকাটা আমরা প্রিমিয়ার ডিভিশনের প্রত্যেকটা ক্লাবকে আমরা ভাগ করে দিয়েছি। এই যে একটা টাকা, এই যে প্রধানমন্ত্রীর উপহার, এটা অনেকটা মানে সবচেয়ে বড় উৎসবের মূল কারণ আমি বলবো এখানে এই জায়গাটা। রবিবার থেকে শুরু হওয়া এই দলবদল শেষ হবে আগামী বৃহস্পতিবার। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে আজ রাতে নু ক্যাম্পে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। লিগে এখনো পর্যন্ত কোনো ম্যাচে হার মানতে হয়নি বার্সেলোনাকে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলে হারের পর শঙ্কিত রোনাল্ড কোম্যানের দল লিগে 2টি জয় ও 1টি ড্র সহ 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 10-এ অবস্থান করছে বার্সেলোনা। অপরদিকে 2টি হার ও 2টি ড্র নিয়ে গ্রানাডা টেবিলের 17তম অবস্থানে। ইনজুরির কারণে এই ম্যাচে সার্জিও অ্যাগুয়েরো, মার্টিন ব্রাথওয়েট, উসমান দেম্বেলে ও আনুস ফাতিকে মাঠে পাবে না টিম বার্সেলোনা। কিন্তু এরপরও দলকে নিয়ে আত্মবিশ্বাসী বার্সা কোচ রোনাল্ড কোম্যান। আমরা আক্রমণাত্মকভাবেই খেলব। গত বছর মাঠে দর্শক ছিল না, কিন্তু এই বছর মাঠে দর্শক থাকায় বাড়তি উন্মাদনা থাকবে। দলের তরুণ খেলোয়াড়রা ভালো করছে, তাদের নিয়ে আমরা খুবই আশাবাদী। দর্শক, দুপুরে বাংলাদেশে প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন টুম্পা হাসান। সঙ্গেই থাকুন আমাদের।